তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে ঐকমত্য হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে এখনো এক জায়গায় আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। সবার প্রস্তাবনা বিবেচনায় নিয়ে নতুন প্রস্তাবনা দেবে ঐকমত্য কমিশন, যা মঙ্গলবার সুরাহা হবে বলে আশা করছেন ডক্টর আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলেও আশা জানান তিনি। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার পঞ্চদশ বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। দিনব্যাপী আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে দলীয় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সরকার দল 3 জনের নাম প্রস্তাব করবেন, বিরোধী দলও 3 জনের নাম প্রস্তাব করবেন এবং যারা সংসদে তৃতীয় হবেন তারাও আরো 2টি নাম প্রস্তাব করবেন। অর্থাৎ 8 জনের নামের মধ্য থেকে বাছাই কমিটি যে 5 জন থাকবেন তারা র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে ভোটিং করে মূলত সেখান থেকে প্রধান উপদেষ্টা চূড়ান্ত করবেন। এখানে কমিটি যাদেরকে দিয়ে হবে তাদের সকলকেই নিয়েই ভোটিং রাইটস তাদের থাকতে হবে, না হলে তো 2 দল আবার ভোট দিল তো প্রায় একই রকম হতে পারে। তো আমরা মনে করি যে থার্ড পার্টিও এখানে ভোটিং রাইটস এনজয় করা উচিত, কিন্তু নীতিগতভাবে আমরা ঐকমত্য না হলে পরের অপশনে চলে যাওয়ার পক্ষে। সেই পরের অপশন হচ্ছে আউটগোয়িং প্রথম সর্বশেষ আউটগোয়িং যিনি বিচারপতি সেটি। অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মতোই রাখা হয়েছে, যেমন 90 ডেজ এর বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে। এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা 13 অ্যামেন্ডমেন্টের পজিশন আছে সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাখতে চায়, সবাই যদি অ্যাকসেপ্ট করে সেটাও হবে। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও কথা বলেন তারা। বিকল্প তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা যদি আমরা বন্ধ করে ফেলি, সেই বন্ধ করাটা যেন না হয় সেজন্য আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। একটি হচ্ছে প্রধানমন্ত্রী আর একটা হচ্ছে লিডার অব দি হাউস। এই দুটার কাছাকাছি দায়িত্ব। এখানে যদি ডিভিশন হয়ে যায় তাহলে মাঝে মধ্যে অচল অবস্থা তৈরি হয়ে যেতে পারে। টু বি প্র্যাকটিক্যাল, প্রধানমন্ত্রী এবং লিডার অব দি হাউস দুটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন। দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী পদ নিতে পারেন। সংসদের উচ্চ কক্ষের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মতপার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি, জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1.5 যুগেরও বেশি সময় দেশে গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা হবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই হতাহতদের জন্য তহবিল করবে বিএনপি। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় যেতে পারবে না জেনেই নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা দাবি তুলছে জামায়াত। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই অংশ হিসেবে রোববার সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের পাশে থাকবে বিএনপি। দেশে পরিবর্তনের রাজনীতির কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব, সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা বিএনপি পরিবার তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন। এদিকে রোববার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, ক্ষমতায় যেতে পারবে না জেনেই নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা দাবি তুলছে জামাত। জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য।
ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশি বিদেশি শক্তি নির্বাচন বিলম্বিত করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রে উত্তরণের জন্য যেটি বড় প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন বিলম্বিত হওয়ার অর্থই হচ্ছে সবাইকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এর আগে রাঙামাটিতে জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। এ সময় পুরনো সংঘাত ও বিরোধিতার রাজনীতি থেকে বের হয়ে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কথার সঙ্গে কথার লড়াই হতে পারে, হামলা কিংবা গায়ে হাত দেয়া ফ্যাসিবাদী চরিত্র। এ কে এম নাজিমের সহায়তায় জান্নাতুল মোহনার রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ ভূঁইয়া। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার ২০তম দিনে চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে দরকার পদযাত্রা শেষে বনরূপা বাজারে পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারা কথার জবাবে মঞ্চ ভাঙে কিংবা হামলা করে দেয় তারা ফ্যাসিবাদী। এমন প্রবীণদের থেকে আর কিছু শিখতে চায় না তরুণরা। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংঘাত ও বিরোধিতার জায়গা থেকে বেরিয়ে আসতে হলে সব পক্ষকে সংযত বক্তব্য দিতে হবে। আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব, জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে সেই রাজনীতি যাতে ফেরত নেওয়া যায়, সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি সেই আহ্বান আপনাদের দিতে চাই। জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা, জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আগামী 29 জুলাই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে, জানালেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিমউদ্দিন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনের সঙ্গে তফসিল সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় হলের পরিবর্তে আলাদা 6টি ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। শাহাদাত নিশাদের রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ ভূঁইয়া। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে আরো 6 বছর। নির্বাচন না হয় বিশ্ববিদ্যালয় সিনেটে থাকছে না শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। গেল বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি আবারও জোরালো হয়। এরপর দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অংশীজনদের সঙ্গে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত সভায় আগামী 29 জুলাই তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণের কথাও জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার। আগামী 29 জুলাই যে কোনো সময় আমরা অফিসিয়ালি ডাকসুর তফসিল ঘোষণা করব। ভোটিং ডেটটা আজকে বলতে পারি নাই, যেহেতু আমাদের অফিসিয়াল একটা ডেট আছে, আমরা সেদিন ভোটিং ডেটটা বলে দেব। আমরা সেপ্টেম্বরের 2nd উইক বলেছি, তবে আমরা যে টাইমলাইন দিয়েছি এর বাইরে যাবে না। সভায় সিদ্ধান্ত হয় এই নির্বাচনে ভোট গ্রহণ হবে নিরপেক্ষ 6 কেন্দ্রে, কোনো হলে ভোট কেন্দ্র থাকবে না। আমরা অনেকগুলো অংশজনের সাথে মিটিং করেছি। আমরা ওই মিটিংয়ের মাধ্যমে আমরা অনেকগুলো পরামর্শ পেয়েছি এবং কনসার্ন পেয়েছি। হ্যাঁ, সেগুলোকে আমরা সামারি করেছি। 2018-19 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশ হয়েছে তারা আসন্ন ডাকসু বা হল সংসদ নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না বলেও সভায় সিদ্ধান্ত হয়। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ রাত।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ নির্দেশ দেয়। সেই সঙ্গে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার দিন নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। রোববার জুলাই আগস্টে গণহত্যার ৭ মামলায় একযোগে ৩৯ আসামিকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 10:30টার পর একে একে আদালতে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম সহ দীপুমণি, পলক সহ ১৬ জনকে। শুনানি শুরুর কিছুক্ষণ আগে আইনজীবী বলেন হাসানুল হক ইনু কথা বলতে চান। ইনু বলেন গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। এর উদ্দেশ্য সৎ নয় বলে অভিযোগ তার। এ সময় চিফ প্রসিকিউটরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইনু, তার সঙ্গে গলা বেলান সাবেক মন্ত্রীরাও। আর ট্রাইব্যুনাল বলেন ন্যায় বিচারের স্বার্থে আদালত সবকিছু শুনতে পারেন। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশে ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার সংখ্যা যে অসৎ উদ্দেশ্য, কিন্তু অসৎ উদ্দেশ্য বিভিন্ন পারপাজে বর্তমান দেখে যে ডিজিটাল যুগে ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করে অনেক কিছু ঘটে থাকে। পরে ১৬ মন্ত্রী সহ ৪৫ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই গণহত্যার আরেক মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাবেক ৮ পুলিশ কর্মকর্তাকে। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে আরেকটি মামলার বিচার শুরু হয়, এই মামলায় তাকে আদালতে আনা হবে না। পরে ৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে বলেন আদালত। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনিও মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। উনি সহ ২৩ জন সেই মামলার আসামি। তো ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠন হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিন আরো ৫ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় স্থানীয় এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় গণগ্রেফতারের অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য যে নিরাপত্তা প্রয়োজন তা বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে ঘিরে পুলিশ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত এবং শতাধিক আহত হন। এরপর থেকে জেলা জুড়ে কারফিউ, ১৪৪ ধারা, গণগ্রেপ্তারের অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গোপালগঞ্জ। এমন পরিস্থিতিতে রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান কেউ অকারণে গ্রেপ্তার হচ্ছে না, কেবল দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে। কোনো গ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করছে। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা অন্যায় করছে তাদেরই। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।